সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারিদিকে একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির জন্য আজকে অফিসেও যেতে পারিনি। সারাদিন বাড়ির মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছে না। মটলেনে তারানাথের বাড়ি যেতে ইচ্ছে করছে। এরকম বৃষ্টির দিনে চারির হাতের গরম গরম তেলে ভাজার সঙ্গে তারানাথের আদি ভৌতিক গল্প শুনতে ভালোই লাগে আমাদের। অবশ্য গল্প বললে ভুল হবে, সত্যি ঘটনা। তারানাথ তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলোই আমাদের গল্প আকারে শোনান। তারানাথের কথা মনে পড়তেই আমি আমার ঘরে গিয়ে একটি ছাতা বের করে দরজা খুললাম। দরজা খুলে আমি দেখতে পেলাম একটা খাম পড়ে আছে মেঝেতে। মেঝে থেকে খামটা তুলে নিয়ে খুলতে লাগলাম। খামটা খুলতেই চোখে পড়ল একটা চিঠি। খাম থেকে চিঠিটা বের করে পড়তে লাগলাম। আমার গ্রামের বাড়ি থেকে আমার কাকিমা আমাকে চিঠিটা পাঠিয়েছেন। চিঠিটায় লেখা রয়েছে, প্রিয় বিভূতি, আশা করি তুমি ভালো আছো। তোমার উপর আমাদের আশীর্বাদ সব সময় রয়েছে। বিভূতি, তোমার ঠাকুরদা একদম ভালো নেই। তোমার ঠাকুরদার শরীর খুব খারাপ, বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই তার। আমি জানি তুমি ওখানে নানা কাজে সব সময় ব্যস্ত থাকো, তবুও তুমি যদি একটিবার আসতে পারো তাহলে খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি তুমি এখানে চলে এসো। তোমার ঠাকুরদা তোমাকে দেখতে চেয়েছেন। যদি পারো কালকেই রওনা দিও, মোটে দেরি করো না। মাত্র কয়েকটা দিনের জন্য হলেও আসো। ইতি, তোমার কাকিমা। কাকিমার চিঠিটা পড়ে আমার মন খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমাকে যেভাবেই হোক বাড়ি যেতেই হবে, ঠাকুরদাকে দেখতে হবে। সত্যি কাজের চাপে এত ব্যস্ত হয়ে গেছি যে গ্রামে কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। কবে যে গ্রামে গেছি সেটাও আমার ঠিক মনে পড়ছে না। গ্রামের সঙ্গে আমার ছোটবেলার কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালবৈশাখী ঝড়ের রাতে আম কুড়োতে যেতাম আমি। সখ্য নদীর বুকে নৌকো নিয়ে মাছ ধরতে যেতাম। বৈশাখী মাসে গ্রামে 3 দিন ধরে মেলা হতো। সেই মেলায় আমি ঘুরতে যেতাম আর ফিরতাম অনেক রাতে। আমার এইসব অভিযানে আমাকে সাহায্য করত আমার বন্ধু বিভাস। কতবার যে ও আমার জন্য মায়ের কাছে বকা খেয়েছে তার হিসেব নেই। তারপরও সবকিছু উপেক্ষা করে ও আমার কাছে আসতো, আমার কাছে থাকতো। মাঝে মাঝে আমি বিভাসকে জিজ্ঞাসা করতাম, বিভাস, তুই যে আমার জন্য মায়ের কাছে বকা খাস, তোর মন খারাপ হয় না? বিভাস আমাকে একটা কথাই বলতো, মন খারাপ হবে কেন? মা তার ছেলেকে বকা দেবে, তাতে মন খারাপ করার কি আছে? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যান। মায়ের ভালোবাসা, শাসন এসব কিছু আমি পাইনি কোনোদিন। বাবা তো থেকেও নেই। মা মারা যাওয়ার পর তোরাই আমাকে আশ্রয় দিয়েছিস, তোদের সাথে থাকতে দিয়েছিস। আর কি চাই আমার, তুই বল? তোর মাকে তো আমি নিজের মাই ভাবি রে। তোর মা যখন আমাকে বকা দেন তখন মনে হয় আমার নিজের মা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার করা দুষ্টুমির জন্য আমাকে বকা দিচ্ছে। বিভাসের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি আমি। নিজের অজান্তেই কখন যে চোখ বেয়ে জল মাটিতে গড়িয়ে পড়ে বুঝতেই পারি না। আমার ছোটবেলার এই বন্ধুটার কথা খুব মনে পড়ে, কিন্তু এখন কিছুই করার নেই। বিভাস এখন কোথায় থাকে সেটাও আমার ঠিক জানা নেই। তাছাড়া ঠাকুরদার কথাও আমার খুব মনে পড়ে। ছোটবেলায় দুষ্টুমি করতে গিয়ে যখন মায়ের কাছে ধরা পড়ে বকা খেতাম, তখন এই ঠাকুরদাই আমাকে মায়ের মার থেকে বাঁচাতেন। ঠাকুরদা আমার মাকে বলতেন, বৌমা, দাদু ভাইকে মেরো না, এটাই তো সময় দুষ্টামি করার। এখন ওরা দুষ্টামি না করলে আর কবে করবে বলো? হ্যাঁ, বিকেলবেলা খেলাধুলো করে সোজা চলে যেতাম ঠাকুরদার কাছে। ঠাকুরদা আমাকে হরেক রকম গল্প শোনাতেন। আমার খুব ভালোই লাগতো ঠাকুরদার কাছে গল্প শুনতে। ঠাকুরদা আমাকে খুব ভালোবাসতেন। আমার যখন শরীর খারাপ থাকতো তখন ঠাকুরদা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যেতেন। সারা রাত ধরে আমার সেবা করতেন। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। দিনটা ছিল শুক্রবার। মা কি একটা কাজে শহরে যান।
আমি আর ঠাকুরদা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকেলবেলা বিভাস আমাদের বাড়িতে আসে আর আমাকে বলে, বিভূতি, আম কুড়াতে যাবি না? পশ্চিমের আম গাছটায় অনেক আম হয়েছে দেখলাম। গাছের নিচে বেশ কিছু আম পড়ে থাকতেও পারে এখনো। চল আমার সাথে, আম কুড়োতে যাই চ। আমি ঠাকুরদাকে না বলেই বিভাসকে সঙ্গে নিয়ে আম কুড়োতে গেলাম। আম কুড়িয়ে বাড়ির উঠোনে যখন আসলাম তখন অনেক রাত হয়ে গেছে। আমার পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে। মনের অজান্তেই কতবার যে হাঁচি দিয়েছি তার হিসেব নেই। এদিকে ঠাকুরদা আমার জন্য চিন্তা করছিলেন। আমাকে দেখতে পেয়ে ঠাকুরদা বাড়ির ভেতর থেকে বের হয়ে আমাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে গেলেন আর আমাকে গরম জামা কাপড় পরিয়ে দিলেন। সেদিন পুরো রাত আমি ঘুমোতে পারিনি, গায়ে জ্বর উঠেছিল আমার। ঠাকুরদা পুরো রাত আমার পাশে বসেছিলেন, একটুও ঘুমোননি। ঠাকুরদা সারা রাত আমার সেবা করেছিলেন। আজ সেই ঠাকুরদারই শরীর খারাপ, আমি ঠাকুরদাকে সেবা করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে যেভাবেই হোক বাড়ি যেতেই হবে, ঠাকুরদাকে চোখের দেখা দেখতেই হবে। অনেক বছর হলো ঠাকুরদাকে দেখিনি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। প্রথম দিকে সবাইকে ফেলে কলকাতায় আসতে ইচ্ছে করছিল না আমার, কিন্তু মায়ের জোরাজোরিতে কলকাতায় আসতে বাধ্য হই। কলকাতায় আসার পর আমার সঙ্গে কিশোরীর পরিচয় হয় এবং পরিচয় থেকে তা বন্ধুত্বের রূপ নিতে মোটেও বেশি সময় লাগেনি। কিশোরীর মাধ্যমেই তারানাথ তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয় আমার। পুরনো বইয়ের দোকানে বসে আমি বই পড়ছিলাম, এমন সময় কিশোরী সেন হাজির হলো আমার সামনে। কিশোরী আমাকে বলল, চলো তারানাথ জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে আসি। আমি কিশোরীকে বলি, তারানাথ জ্যোতিষী কে ভাই? আমি তো তার নাম শুনিনি। কিশোরী আমাকে বলে, তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? অনেক বড় মাপের গুণীজন তিনি। আমার বেশ কৌতূহল হলো। কিশোরীর সঙ্গে তারানাথ জ্যোতিষীর বাড়ি যাবার জন্য তার অতীতের অনেক কথাই জানতে পারি ধীরে ধীরে। আমি জানতে পারি একটা সময় তারানাথের অনেক নাম হয়েছিল। বড় বড় কত শত জমিদার ব্যবসায়ী মারাঠা আসতো তারানাথের কাছে। অনেক টাকা উপার্জন করেছিলেন তিনি, কিন্তু শক্তির সামান্য অপব্যবহার করে নাম টাকা সব হারিয়েছেন। আমি আরো জানতে পারি তারানাথ বরাকর নদীর তীরে বীরভূমির শ্মশানে একা বসে সব সাধনা করছিলেন। পঞ্চমুণ্ডির আসনে বসে মধুসুন্দরী দেবীর ধ্যান করে তার দর্শন পেয়েছিলেন। কাল ভৈরবের মতো মহাপুরুষের সঙ্গে দেখা হয়েছিল তার। তারপর থেকেই আমি আর কিশোরী সময় পেলে তারানাথ তান্ত্রিকের বাড়ি যেতাম তারানাথের কাছ থেকে তার অতীত জীবনে ঘটে যাওয়া রোমহর্ষক কাহিনীগুলি শুনতে। তারানাথ খুব সুন্দরভাবে আমাদের সেসব গল্প শোনাতেন। তারানাথ যখন গল্প বলতেন তখন আমরা সেই গল্পের জগতের মধ্যে যেন হারিয়ে যেতাম। এতদিনে তারানাথের উপর সত্যি একটা মায়া জমে গেছে। অনেক ইচ্ছা থাকলেও আজকে তারানাথ তান্ত্রিকের বাড়ি যেতে পারবো না। আমাকে যেভাবেই হোক কটা দিনের জন্য গ্রামের বাড়ি যেতেই হবে। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে সকালের খাবার খেয়ে নিলাম, তারপর জামা কাপড় পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে পৌঁছানোর পর আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। আমি যখন কাজ করছি তখন আমি জানতে পারি বড় কর্তা একটি গুরুত্বপূর্ণ সভায় রয়েছেন। আমি বুঝতে পারি এখন বড় কর্তাকে বিরক্ত করা ঠিক হবে না, তাই শেষমেশ আমি একটি চিঠি লিখতে বসি। চিঠি লেখা শেষ হয়ে গেলে আমাদের অফিসের অন্য এক কর্মচারীকে ডেকে বলি, এই চিঠিটা তুমি আমাদের বড় কর্তাকে দিয়ে দেবে। আমাকে জরুরি দরকারে গ্রামের বাড়ি যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। অফিস থেকে বের হওয়ার পর সোজা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আমার জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর প্রবল ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝলামই না। ঘুম থেকে ওঠার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বিকেল 4টে বেজে গেছে। সাধারণত আমি অফিস থেকে ফেরার পর ঘুমোই না, কিন্তু আজকে আমার শরীরটা যেন একটু বেশি ক্লান্ত ছিল, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে গিয়েছিলাম।
ঘুম থেকে উঠে চোখে মুখে জল ছিটিয়ে বাইরে বের হয়ে গেলাম। রেল স্টেশনে এলাম, একটা টিকিট কাটলাম। কালকে সকাল 8টায় ট্রেনে উঠব। বাড়ি যেতে যেতে আমার রাত হয়ে যাবে। টিকিট কেটে যখন ফিরছিলাম তখন হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমি কোনো মতে দৌড়ে পাড়ার একটা দোকানে আশ্রয় নিলাম। দোকানে ঢুকেই দেখি একটা বেঞ্চে বসে আছে কিশোরী। কিশোরী আমাকে দেখেই বলে উঠল, আরে ভায়া যে, কি ব্যাপার ভাই, এমন বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলে? আসো, ভিতরে আসো, এখানে বসো। তা কি খবর বলো? তোমাকে তো দেখাই যায় না আজকাল। তোমার বাসায় গিয়েছিলাম, ওখানেও তোমাকে পাইনি। তা আজকে তারানাথের বাড়ি যাবে না? আমি তো তারানাথের জন্য পাসিং শো কিনে রেখেছি। চলো তারানাথের বাড়ি যাওয়া যাক। যাওয়ার সময় গরম গরম তেলে ভাজা কিনে নেব। কিশোরীর কথা শুনে আমি বললাম, কিশোরী, আজকে তারানাথের বাড়ি যাওয়া হবে না গো আমার। কালকে সকালে ট্রেনে উঠবো, একটিবার আমার গ্রামের বাড়ি যাব। আজকে সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে, হাতে অনেক কাজ আছে গো। তুমি বরং তারানাথকে বলে দিও আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি কাল। হ্যাঁ, হঠাৎ গ্রামের বাড়ি কেন যাবে ভাই? তোমার বাড়িতে কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই ধরেছ। আসলে আমার ঠাকুরদার শরীরটা খুব খারাপ। ঠাকুরদা আমাকে দেখতে চেয়েছেন। 1 বছর হলো গ্রামে যাই না, ঠাকুরদাকে দেখিও নেই। ঠাকুরদাকে দেখা হবে আর সেই সঙ্গে গ্রামটা। তা ফিরবে কবে? সেটা এখন বলতে পারছি না, গ্রামে গেলে তারপর বুঝতে পারবো পরিস্থিতিটি কেমন আছে। হ্যাঁ, তাহলে এখন যাই কিশোরী, গ্রাম থেকে ফেরার পর দেখা হবে আবার। হ্যাঁ। কিশোরীকে বিদায় জানিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। তারপর আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। সকাল হলেই যাত্রা করব আমি। রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমাদের গ্রামটা কি আগের মতোই রয়েছে নাকি সবকিছু সময়ের স্রোতে পাল্টে গেছে, বদলে গেছে। হয়তোবা গ্রামে গিয়ে দেখব সেই মেঠো পথ আর নেই, সেখানে অবস্থান করছে পাকা পথ। মাটি দিয়ে বানানো সেই ঘর বাড়িগুলো আর নেই, তৈরি হয়েছে বিশাল বিশাল সব অট্টালিকা। আচ্ছা, বৈশাখ মাসে এখনো কি গ্রামে মেলা হয় নাকি সেসব উঠে গেছে? এসবই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম এক সময়। ঘুম ভাঙল সকাল 7টায়। 8টার সময় ট্রেন হাতে আছে আর মাত্র 1 ঘন্টা। সকল প্রাতক্রিয়া সেরে আমি আবারও একবার দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমি রওনা দিলাম। কিছুদিন হলো মা কলকাতায় এসেছেন, সঙ্গে বাবাও। বাবা তার কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। আমি বাবাকে চিঠি পাঠিয়েছিলাম। চিঠিতে বলেছিলাম, বাবা, ঠাকুরদার শরীর খুব খারাপ, তুমি কি গ্রামে আসতে পারবে? বাবা আমাকে জানান, প্রিয় বিভূতি, আশা করি ভালো আছো। তুমি তোমার মাকে নিয়ে ঠাকুরদাকে একবার দেখিয়ে আসো। আমি এখানে কাজে আটকে গেছি বাবা, তাই ইচ্ছা থাকলেও গাঁয়ে যেতে পারবো না। গ্রামে গিয়ে তুমি আমাকে নিয়মিত চিঠি পাঠিও, তোমার ঠাকুরদার খবরাখবর আমাকে জানিও। ইতি, তোমার বাবা। মাকে বললে মা গ্রামে যেতে রাজি হন না। মা আমাকে জানান মা বাড়িতেই থাকবেন, তার শরীর নাকি অত্যধিক দুর্বল। বাবা ফিরলে তিনি বরং তার সঙ্গেই যাবে। তাই এক প্রকার নিরুপায় হয়ে আমি নিজেই যাত্রা করলাম। মা ওই দুর্বল শরীর নিয়েও আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে এলো। সঙ্গে কিছু খাবার দিয়ে দিল আর আমাকে সাবধানে থাকতে বলল। আমি মাকে বললাম, আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। তুমি তোমার শরীরের যত্ন নিও, ঠিকমতো খেও, সঠিক সময় ঘুমিও, আর আমাকে সময় করে চিঠি পাঠিও। আমি কয়েকদিনের মধ্যেই চলে আসবো। হ্যাঁ মা। মাকে বিদায় জানিয়ে আমি ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ঝমঝম শব্দ করে ট্রেন চলতে লাগলো। আমি ট্রেনে উঠে আমার সিটে বসলাম আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। খানিকক্ষণের মধ্যেই আমি কলকাতা ছাড়িয়ে গ্রামে প্রবেশ করলাম। বড় বড় অট্টালিকাগুলো এখন আর চোখে পড়ছে না। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বড় বড় গাছপালাগুলোকে দেখলে মনে হচ্ছে ওরা যেন আমাকে স্বাগতম জানাচ্ছে। আমাকে চুপি চুপি বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সত্যি, একটা সময় গাছপালা, নদী নালা, পশু পাখি, ওদেরকে নিয়েই আমার দিন কেটে যেত।
ওরাই ছিল আমার সবচেয়ে আপনজন। কলকাতায় আসার পর ওদের কথা খুব মনে পড়তো আমার। প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিলাম। একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো আমার। প্রথম প্রথম কলকাতায় যখন আসলাম তখন আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, বুক ফেটে যেত মনে হতো, কিন্তু সময়ের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিই। আমার জন্য কিছু খাবার তৈরি করে আমাকে দিয়েছিল মা। দুপুরবেলায় আমি আমার সিটে বসে মায়ের তৈরি খাবার বের করে খেতে লাগলাম। খাওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়লাম আমি। ঘুম ভাঙলো একটা রহস্যময় স্বপ্নে। স্বপ্নে আমি দেখলাম আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি। আমার চারপাশটা আলোক সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। ফুল আর ধূপ মেশানো একটা কমল গন্ধ নাকে আসছে। কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ আমার চারপাশে অসংখ্য মানুষ জড়ো হলো। ঢাকের শব্দ কানে আসতে দেখলাম কেউ কেউ ঢাক বাজাচ্ছে। এবার আমি দেখলাম আমার ঠাকুরদা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঠাকুরদাকে ডাক দিলাম, কিন্তু ঠাকুরদা আমার ডাক শুনতে পেলেন না। আমি ঠাকুরদার দিকে এগিয়ে যাব, ঠিক তখনই আমার ঘুমটা গেল ভেঙে। এমন স্বপ্ন কেন দেখলাম বুঝলাম না। ঘুম থেকে উঠে চোখে মুখে জল ছিটিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এখন আমার চা খেতে খুব ইচ্ছা করছে। এমন সময় একটা লোককে দেখতে পেলাম আমি। লোকটা আমার দিকেই আসছে না? হ্যাঁ, আমার দিকেই আসছে তো। লোকটা আমার কাছে এসে আমাকে বলল, বাবু, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, এক কাপ চা হলে ভালো হয়। লোকটি আমার জন্য গরম চা নিয়ে এলো। আমি চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। এমন সময় আমার সামনে বসে থাকা একজন লোক বলে উঠল, আপনি কি গ্রামে ফিরেছেন? আগে আমাকে কি কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ, আমি গ্রামেই যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও আপনার গ্রামেই যাচ্ছি। তা আপনার নাম কি বিভূতি? হ্যাঁ, আমার নাম বিভূতি। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? সেই ছোটবেলার বন্ধুটার কথা কি এত সহজে ভুলে যেতে পারি নাকি? বিভাস, তুই? এই দেখো কাণ্ড! মানে তোকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারিনি। আমিও তো তোকে দেখে প্রথমে চিনতে পারিনি রে। তুই আর আমি একসাথে ট্রেনে উঠেছি। তুই এত সময় আমার সামনে বসেছিলি, কিন্তু তোকে আমি চিনতেই পারিনি। এতক্ষণ পর তোকে চিনতে পারলাম। তা এত বছর পরে আবার গ্রামের কথা মনে পড়লো তোর? চাকরি পাওয়ার পর একবার তুই গ্রামে এসেছিলিস, সবার সাথে দেখাও করেছিস। 2 দিন থেকে তুই কলকাতায় চলে যাস, তারপর তোর আর কোনো খোঁজ নেই। বিভাস, তুই তো জানিস আমি কলকাতায় একটা অফিসে কাজ করি। অফিসের কাজের এত চাপ যে কয়েকদিনের জন্য গ্রামে আসবো তার কোনো উপায় নেই। ভাগ্যিস কাকিমা আমাকে চিঠিটা পাঠিয়েছিলেন, তা না হলে গ্রামে তো আসাই হতো না আমার। কাকিমা আমাকে চিঠিতে বলেছেন আমার ঠাকুরদার নাকি শরীর খারাপ, তিনি আমাকে দেখতে চান। ঠাকুরদার শরীর খারাপ শুনে আমি আর থাকতে পারিনি। ব্যাগপত্র সব গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠাকুরদার শরীর ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামেই থাকবো বলে স্থির করেছি। তা তোর কি খবর? কলকাতায় কেন গিয়েছিলিস? বিভূতি, আমিও তোর মতো একটা কোম্পানিতে চাকরি করি। খুব ছোট একটা কোম্পানি আমাদের। তো এই কোম্পানির কাজে আমাকে মাঝে মাঝে কলকাতায় যেতে হয়। কাজ শেষ হলে আবার গ্রামে চলে আসি। বিভাসের সঙ্গে কথা বলতে বলতে কখন যে গ্রামে চলে আসলাম বুঝতেই পারলাম না। ব্যাগপত্র সব বের করে আস্তে আস্তে ট্রেন থেকে নামলাম। স্টেশনে যখন পা দিলাম তখন অনেক রাত হয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 3টে বেজে গেছে। সকাল হতে এখনো অনেক দেরি। এত রাতে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না। বিভাস আমাকে বলল, বিভূতি, দিনকাল তো ভালো নেই। এখানে আবার ছিনতাইয়ের ভয় রয়েছে অনেক। চল সামনের দিকে হাঁটতে থাকি। পথে যদি কোনো গাড়ি পাই তাহলে গাড়িতেই না হয় গেলাম, তা না হলে হেঁটেই যাব। আর তাছাড়া এখান থেকে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে না। পায়ে হেঁটে গেলে ওই 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা। চল আমার সাথে চল। আমরা দুজন মিলে হাঁটতে লাগলাম। নিরিবিলি পরিবেশ, দুজন ছাড়া রাস্তায় আর কেউ নেই বললেই চলে।
দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গাছে গাছে পেঁচারা ডেকে চলেছে ক্রমাগত। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের চারিপাশে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি, ও পরিচিত একটা কণ্ঠস্বর। আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পেছন থেকে আমি এবার আমার বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম। বাবা আমাকে ডাকছেন। বাবা আমাকে বলছেন, বিভূতি, আমি এসেছি তোমার কাছে, পিছনে তাকিয়ে দেখো। বাবার কণ্ঠস্বর ছাড়াও আমি আরো অনেক পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি বিভাসের হাতটা ধরে আস্তে আস্তে বললাম, বিভাস, আমাকে কেউ পিছন থেকে ডাকছে, তুই কি শুনতে পাচ্ছিস? বিভাস আমার কথার কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলো। আমি আবার বিভাসকে বললাম, কি হলো রে, তুই কথা বলছিস না কেন? পিছন থেকে তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? পেলে আমাকে বল। বিভাস এবারও আমার কোনো কথার উত্তর দিল না। আমার মনের মধ্যে কেমন যেন একটা করতে লাগলো। আমার মন আমাকে বারংবার বলতে লাগলো, বিভূতি, এখান থেকে পালাও, পালাও এখান থেকে। এখানে থাকলে তুমি বিপদে পড়বে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুমি পালিয়ে যাও। নিজের মনকে কিছুতেই সামলাতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বিভাস আমার ডান হাত ধরে কোথায় যেন যেতে লাগলো। আমি অনুভব করতে লাগলাম আমার ডান হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। ডান হাতটা আমি নাড়াতে চাড়াতে পারছি না। আমার মনে হতে লাগলো আমার ডান হাতের উপর কেউ বরফ রেখে চেপে ধরেছে। বিভাসের দিকে তাকালাম। আমি তাকিয়েই আমি চমকে উঠলাম। আমি দেখলাম বিভাসের চোখ দুটো স্বাভাবিক অবস্থায় নেই। চোখের মনি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। বিভাসের চেহারা আস্তে আস্তে কেমন পাল্টে যাচ্ছে। এরপর আমি যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বিভাস ওর ডান হাতটা দিয়ে নিজের মাথাটা ধরে একটা টান দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলো বিভাসের ঘাড় থেকে। বিভাসের কাটা মাথাটা শূন্যে ভাসতে থাকে আর আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। কি ভয়ানক সেই হাসি! এরকম হাসি শুনে আমার শরীর শিউরে ওঠে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়তে লাগলাম। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চারপাশটা যেন হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেছে। কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। রহস্যময় অন্ধকারের ভেতর থেকে দৌড়ে যাচ্ছি আমি। হঠাৎ কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই আকাশ চমকে উঠল। বিদ্যুতের আলোয় আমি দেখলাম বিশাল একটা খোলা মাঠে রয়েছি আমি। ঠিক মাঠ নয়, দেখে মনে হচ্ছে পুরনো কোনো শ্মশান। আমি দেখলাম আমার ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। না 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 না, একটা নয়, অসংখ্য কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। অন্ধকারের ভেতর থেকে বের হয়ে আমার দিকেই আসছে ওরা। আমি আবার পেছন থেকে পরিচিত অনেকের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা সবাই একসঙ্গে আমার নাম ধরে ডাকছে। পেছনে তাকিয়ে দেখার সাহসও হলো না আমার। আমার সঙ্গে এসব কি হচ্ছে বুঝতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। পেছন থেকে এবার আমি বিভাসের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি সাহস করে পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে দেখি বিভাসের কাটা মাথাটা শূন্যে ভেসে ভেসে আমার দিকেই আসছে। আর কাটা মাথাটা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। কাটা মাথাটা আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে আমাকে বলছে, কি বিভূতি, বাড়ি যাবি না? আয় আমার সাথে, তোকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি আর এই দৃশ্য দেখতে পারলাম না। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। আমি নিজেকে একটা ঘরের মধ্যে আবিষ্কার করলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বিভাস ঘরের মধ্যে ঢুকল।
ওর চোখ দুটো এখন স্বাভাবিক দেখাচ্ছে, আর চেহারাটাও ঠিকঠাক। ওর চেহারা দেখে এখন আমার আর ভয় লাগছে না। বিভাস আমার পাশে বসলো আর আমাকে বলল, বিভূতি, ট্রেন থেকে নামার পর তুই শ্মশানের দিকে কেন গিয়েছিলিস? পিছন থেকে তোকে আমি অনেকবার ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে কিন্তু কোনো সাড়াই দিলি না। তারপর একটু আলো ফুটলে কয়েকজন লোককে সাথে নিয়ে আমি শ্মশানের ভিতরে যাই। শ্মশানে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছিস। তারপর সেখান থেকে তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। এখন তুই আমায় বল যে তুই শ্মশানের দিকে কেন গিয়েছিলি? অমন রাত বিরেতে ওই জায়গাটাই কেউ যায়? মোটো ভালো জায়গা নয় সেটা। বিভাসের কথায় আমি কিছুটা অবাকই হলাম। বিভাস তো আমার সঙ্গেই ছিল। আমি বিভাসকে সবটা খুলে বললাম। সব শুনে বিভাস আমাকে বলল, না বিভূতি, আমি তো তোর সাথে ছিলাম না। তুই একাই শ্মশানের দিকে গিয়েছিলিস। আর তুই যা যা দেখেছিস সেটা গ্রামের অনেকেই দেখেছে। ওই শ্মশানটা তো পরিত্যক্ত, রাতের বেলা কেউ যায় না ওখানে। আর যারা যায় তাদের মধ্যে কেউ কেউ চিরতরে হারিয়ে যায় অথবা পাগল হয়ে যায়। তোর ভাগ্য ভালো যদি বেঁচে ফিরতে পেরেছিস। গ্রামের লোকেরা বলে ওই শ্মশানে নাকি তেনারা ঘুরে বেড়ায়। শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় অনেকেই তেনাদের আওয়াজও শুনতে পায়। প্রত্যেকের মনে হয় পরিচিত কেউ তাদের বুঝি পিছন থেকে ডাকছে। আরো অনেক কিছু তারা দেখতেও পায়। আর যারা যারা একবার শ্মশানের ভিতরে ঢুকে যায় তারা আর কোনো সময় ফিরে আসতে পারে না। ভাগ্যক্রমে ফিরে আসলেও এ একেবারে পাগল হয়ে যায়। তোর ভাগ্যটা সত্যিই খুব ভালো রে, তুই ফিরে আসতে পেরেছিস। তুই শ্মশানে গিয়েও বেঁচে ফিরতে পেরেছিস। এই ভগবানের করুণা ছাড়া আর কিচ্ছু না। বিভাস, একটা কথা বলি। আমার সঙ্গে যা যা ঘটেছে সেগুলো আমার বাড়ির কাউকে বলিস না যেন। বাড়িতে বললে ভয় আমাকে আর বাইরেই বেরোতে দেবে না। আচ্ছা, বলবো না। দুপুর হয়ে আসছে তো, খাবি না? আই, খেতে আয়। খাওয়া হয়ে গেলে তুই ঘুমাবি। তোর শরীরের অবস্থা তো ভালো নয় মোটে। তোর এখন ঘুমের খুব প্রয়োজন। তোর চোখের নিচে কালি পড়ে গিয়েছে একেবারে। বিকেলবেলা তোকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো, আর তোকে তোর ঠাকুরদার কাছেও নিয়ে যাব। এখন আয়, খেতে আয় তাড়াতাড়ি। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। রাতে আমার সঙ্গে যা যা ঘটেছে তা আমি জীবনেও বলতে পারবো না। এরকম ঘটনা তারানাথের কাছেই অনেকবার শুনেছি, কিন্তু আমার সাথে এরকম কিছু যে ঘটবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। বিকেলবেলা বিভাস আমাকে সঙ্গে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখায়। না, গ্রামটার কোথাও কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই রয়েছে একেবারে। আমি যা যা দেখে গিয়েছিলাম ঠিক তেমনি সব কিছু আছে। আমি বিভাসকে বললাম, বিভাস, পশ্চিমের সেই আম গাছটা কি এখনো আছে রে? বিভাস আমাকে বলল, হ্যাঁ বিভূতি, আছে। তুই যাবি সেখানে? হ্যাঁ, চল আমরা সেখানেই যাই। বিভাস আমাকে সঙ্গে নিয়ে পশ্চিমের আম গাছটার কাছে গেল। আমি গিয়ে দেখি কিছুটা দূরে বিশাল একটা খোলা মাঠ রয়েছে, কিন্তু এখানে তো আগে গভীর জঙ্গল ছিল। বিভাস আমাকে জানায়, তুই যখন চাকরি পেয়ে কলকাতা চলে যাস তার 10-12 দিন পর জঙ্গলটা কেটে ফেলা হয়। বনো গাছপাতায় ভর্তি হয়ে গিয়েছিল জঙ্গলটা গ্রামের মানুষের তো কোনো কাজে আসছিল না, তাই জঙ্গলটা কেটে সাফ করা হয়। এখানে এখন বড় করে কালী পুজো করা হয়। আর সামনেই তো সখ্য নদীতে মাকে বিসর্জন দেওয়া হয়। সখ্য নদীর পাড়ে যাবি বিভূতি? চল, সখ্য নদীর পাড় থেকে ঘুরে আসি একটু। ছোটবেলায় তো তুই আর আমি সখ্য নদীতে মাছ ধরতে যেতাম। কালবৈশাখী ঝড়ের সাথে সাথেই তুই আর আমি এখানে আম কুড়োতে আসতাম আর ফিরতাম অনেক রাতে। তোর মায়ের কাছে কতবার যে বকা খেয়েছি তার হিসেব আমার কাছে নেই। আমরা বন্ধুরা মিলে সখ্য নদীর পাড়ে আড্ডা দিতাম। অনেক সুন্দর সময় কাটিয়ে এসেছি সেসব দিনগুলো। মাঝে মাঝে মনে হয় বিভূতি, আবার যদি প্রথম থেকে সবকিছু শুরু করতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো রে। ছোটবেলার দিনগুলো কতই না ভালো ছিল, সুন্দর ছিল। দিনগুলোর কথা খুব মনে পড়ে রে আমার। বিভাসের কথায় আমার মন খারাপ হয়ে গেল। আমি বিভাসকে বললাম, আমারও ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে, কিন্তু এখন আর কিছু করার নেই। শতবার চাইলেও দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। বিভাস, চলো আমরা সখ্য নদীর চরে যাই। আমরা দুজনে সখ্য নদীর পাড়ে গেলাম। সেটা বেশ মনোরম আবহাওয়া।
নদীর স্রোত আমার পা দুটোকে ভিজিয়ে দিল। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। আমি আর বিভাস সখ্য নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় আমার একটা কথা মনে পড়ে গেল। আমি বিভাসকে বললাম, আচ্ছা বিভাস, আমাদের ওই ছোটবেলার বন্ধু হরেন, মহেশ, কার্তিক, এরা এখন সব কোথায় রে? বিভাস আমার প্রশ্নের উত্তর দিল, হরেন আর মহেশ কলকাতায় বিয়ে করে, ওখানে থেকে গিয়েছে। আর আর কার্তিক তো পাগল হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। বিভাসের কথাটা আমার ঠিক হজম হলো না। আমি বিভাসকে বললাম, কি কার্তিক পাগল হয়ে গেছে? মানে মানে কি এমন হলো যে কার্তিক পাগল হয়ে গেল? ভালোই তো ছেলে ছিল, কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলতো না, আমরা সবাই ওকে কত পছন্দ করতাম। কার্তিকের জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগছে ভাই। বিভাস, বল না আমাকে ও কিভাবে পাগল হয়ে গেল? আরে তোকে বলেছিলাম না যে ওই শ্মশানে যারা যায় তাদের মধ্যে কেউ কেউ হারিয়ে যায় অথবা পাগল হয়ে যায়। কার্তিকও গিয়েছিল ওই শ্মশানে। সে রাত ছিল অমাবস্যার। কার্তিক সূক্ষ্ম নদীতে মাছ ধরতে এসেছিল। সেদিন খুব ভালোই মাছ পেয়েছিল। মাছ ধরে কার্তিক যখন বাড়ি ফিরছিল তখন অনেক রাত হয়ে যায়। তুই তো জানিস কার্তিকের বাড়ি যেতে গেলে ওই শ্মশানটা পার হয়ে যেতে হবে। কার্তিক যখন শ্মশানের সামনে হাঁটছিল তখন কার্তিক পিছন থেকে আজব কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে সে পিছন পানে তাকায়। কার্তিকের মনে হয় কিছু একটা দূরে অন্ধকারের ভিতরে কেউ যেন দাঁড়িয়ে আছে আর কার্তিককে মিনমিনে গলায় ডাকছে। কার্তিক সেটাকে অত গুরুত্ব না দিয়েই আবার হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই সে বুঝতে পারে কেউ পিছন থেকে দৌড়ে তার দিকে ধেয়ে আসছে। কার্তিক পিছন ফিরে তাকায় আর তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা একটা মেয়ে ওর দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। কার্তিকের মনে হয় মেয়েটা মাটিতে না যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। কার্তিক অনেক ভয় পেয়ে যায়, দৌড়াতে শুরু করে। ও কিছুক্ষণ পর সে বুঝতে পারে একই জায়গায় দৌড়চ্ছে সে। সাদা শাড়ি পরা মেয়েটা কার্তিকের উপর ঝাঁপিয়ে পড়ে। অবশেষে তারপর আর কিছু মনে থাকে না কার্তিকের। অবশ্যার সে রাতের পর কার্তিককে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি। ওই ঘটনার 2-3 দিন পর কার্তিককে শ্মশানের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কার্তিকের খোঁজ পাওয়া গিয়েছে শুনে আমিও যাই শ্মশানে। শ্মশানে গিয়ে দেখি কার্তিক অর্ধ উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ও পুরো শরীরে মাটি লেগে আছে। কার্তিককে আমি জিজ্ঞাসা করি, এই 2 দিন তুই কোথায় ছিলিস? কিন্তু কার্তিক আমার কথার কোনো উত্তর দেয় না, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেবল। আচ্ছা বিভাস, তুই এত জানলি কিভাবে? কার্তিকে আমাদের কিছুক্ষণ পর সবটা খুলে বলেছিল। আগাগোড়া কিন্তু গ্রামের কেউ কার্তিকের কথায় সেরকম বিশ্বাস করেনি। আমিও কার্তিকের কথায় সেরকম বিশ্বাস করিনি প্রথমে। কার্তিক প্রায়ই নেশা করতো। সেদিন রাতেও হয়তো কার্তিক নেশা করেছিল, তাই কি দেখেছে তার কোনো ঠিক নেই, এমনি ভেবেছিলাম আমরা সবাই। আমি বুঝতে পারি আমার সে ধারণা সম্পূর্ণ ভুল ছিল। কার্তিক সকলকে সেদিন সত্যি কথাই বলেছিল। সেদিনের পর থেকে কার্তিক ধীরে ধীরে পাল্টে যায়। একটু একটু করে স্মৃতিশক্তি সে সম্পূর্ণ হারিয়ে ফেলে। কাউকে ও চিনতে পারে না। একদিন কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। বেচারা এখন পাগল হয়ে গিয়েছে, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আজ এখানে তো কাল ওখানে। বিভাস, আমার কেন জানি না মনে হচ্ছে এই শ্মশানে কিছু একটা রহস্য আছে লুকিয়ে, আর এই রহস্যের সমাধান করতে আমার এখন একজনকে ভীষণ প্রয়োজন। কার কথা বলছিস তুই বিভূতি? আর কেউ নয় বিভাস, তিনি তারানাথ তান্ত্রিক। তারানাথের কথা তো তোকে অনেকবারই চিঠিতে বলেছি, তুই চিঠিগুলো পড়েছিলিস তো? হ্যাঁ রে বিভূতি, তোর চিঠিগুলো আমি পড়েছি। তুই আমাকে তারানাথ তান্ত্রিকের ব্যাপারে অনেক কিছু বলেছিস। তুই আর কিশোরী নাকি মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে গল্প শুনতে চাস। তারানাথ তান্ত্রিক তার অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলোই নাকি গল্পের আকারে তোদের শোনান। তারানাথ তান্ত্রিকের জন্মের সময় আকাশে নাকি উল্কাপাত হয়েছিল, একটা নীল রঙের উল্কা পড়েছিল মাটিতে। তুই আমাকে চিঠিতে বলেছিস সে কথা। তো চিঠিগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি। এখন আমাদের গ্রামে সত্যি তারানাথ তান্ত্রিক মহাশয়কে খুব প্রয়োজন। একমাত্র তিনি ওই শ্মশানের রহস্য কিন্তু সমাধান করতে পারবেন বলে আমার মনে হয়। বিভূতি,
আকাশের অবস্থা ভালো দেখছি না। যে কোনো সময় কিন্তু মুষলধারে বৃষ্টি নামতে পারে। এখানে থাকা আর একেবারেই কিন্তু নিরাপদ নয়। চল, তোকে নিয়ে তোর ঠাকুরদার কাছে যাই, আর তার শরীরের কি অবস্থা একবার দেখে আসি আমিও। তাই চল। নদীর পাড় দিয়ে আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম, ঠিক তখনই একটা লোকের সঙ্গে ধাক্কা লাগে আমার। লোকটা একটু অদ্ভুত। বড়নে একটা ছেঁড়া জামা ও মলিন ধুতি রয়েছে, চোখ দুটো টকটকে লাল, মুখ ভর্তি দাড়ি। লোকটাকে দেখে মনে হলো সে যেন নেশা করেছে। আমি লোকটাকে ভালো করে দেখলাম। আমার কেন জানি না মনে হচ্ছে আমি লোকটাকে অনেক আগে থেকেই চিনি। মুখ ভর্তি দাড়ি থাকায় লোকটাকে এখন চিনতে অসুবিধা হচ্ছে আমার। আমি লোকটার কাছে যেতেই লোকটা আমার গলা টিপে ধরলো আর হেসে হেসে বলতে লাগলো, বিপদ, তোর ভারী বিপদ। এখানে থাকলে তুই বিপদে পড়বি, মারা যাবে। পালা, পালা বলছে, এখান থেকে পালা। প্রাণে বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। বিভাস দৌড়ে আমার কাছে এসে আমাকে লোকটার হাত থেকে বাঁচিয়ে নিল। বিভাস লোকটাকে ধমকের সুরে বলে ওঠে, এখান থেকে যা তো তুই, আর পাগলামি করিস না। শেষবারের মতন বলছি, এখান থেকে তুই চলে যা, না গেলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। যা এখান থেকে। বিভাসের ধমক শুনে আর কোনো কথা না বলে লোকটি হাসতে হাসতে চলে গেল। আমি বিভাসের দিকে তাকিয়ে বললাম, লোকটি কে রে বিভাস, এরকম কেন করলো? বিভাস আমাকে যা বলল তাতে আমি যেন আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বিভূতি, ও আর কেউ নয় রে, আমাদের সেই ছোটবেলার বন্ধু কার্তিক। ওর আচরণে তুই কিছু মনে করিস না ভাই, ওর মাথা ঠিক নেই। গ্রামের সবাই ওকে একটু এড়িয়েই চলে। বলা তো যায় না কখন কি না কি করে বসে। এখন এইসব কথা বাদ দে, চল তোকে নিয়ে তো ঠাকুরদার কাছে যাই। আমার খুব খারাপ লাগলো কার্তিকের জন্য। বন্ধু হিসেবে আমার এখন ওর পাশে দাঁড়ানো উচিত। ভাবছি কলকাতা যাওয়ার সময় ওকে সঙ্গে নিয়ে যাব। আমার বিশ্বাস ওকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে ঠাকুরদা, ঠাকুমা, কাকা ও কাকি তার ছেলেমেয়েরা থাকে। বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া দিতেই ঠাকুমা দরজা খুলে দিলেন। আমায় দেখে ঠাকুমা বললেন, কে কে বাপ তুমি? আমি প্রণাম করে বললাম, আমাকে চিনতে পারছো না ঠাকুমা? আরে আমি তোমার নাতি বিভূতি। তোমার সামনে এত কাছে দাঁড়িয়ে আছি আমি। দেখো, ভালো করে দেখো তো, চিনতে পারবে, ঠিক চিনতে পারবে আমায়। ঠাকুমা আমায় ভালো করে দেখতে লাগলেন, তারপর বললেন, আয় ভগবান, দেখো দেখি কাণ্ড, আমি যে আমার মানিককেই চিনতে পারিনি। কিছু মনে করিস না দাদু ভাই, আয় আয় ভেতরে আয়, আসলে বয়স হয়েছে তো। আমরা ভিতরে গিয়ে তক্তপোষের উপর বসে ঠাকুমাকে বললাম, ঠাকুমা ঠাকুরদা কোথায়? ঠাকুরদার সঙ্গে একবার দেখা করে আসি গিয়ে। উনি তো ওনার কক্ষে শুয়ে আছেন, তুই যা দেখা করে আয়। ঠাকুমা বাড়ির বাকি সবাই কোথায়? কাউকে তো দেখছি না। ওরা সবাই বাইরে গেছে, আমি আর তোর ঠাকুরদাই আছি। এই কিছুক্ষণের মধ্যেই সবাই ফিরে আসবে। তুই যা, তোর ঠাকুরদার সাথে দেখা করে আয়। হ্যাঁ, আমি ফের বললাম, সবাই এলে আমাকে দেখো, কতদিন দেখিনি ওদের সকলকে। বেশ কিছুক্ষণ পর বাড়ির সবাই চলে এলো। আমি ঠাকুরদার কক্ষে গিয়ে বিছানায় তার পাশে বসলাম। ঠাকুরদার কপালে হাত বোলাতে বোলাতে বললাম, ঠাকুরদা দেখো আমি এসেছি। তুমি আমায় ডেকেছো আর আমি না এসে থাকতে পারি বলো? তোমার শরীর কেমন আছে এখন? খাওয়া দাওয়া করছো ঠিক মতো? কে? বিভূতি? আয় বাবা, বুকে আয়। আমি তো দিব্যি সুস্থই আছি বাবা। হ্যাঁ, আমার শরীর তো কোনো সময় খারাপ ছিল না। মানে? কাকিমা আমাকে চিঠি পাঠিয়েছিলেন, চিঠিতে বলেছিলেন যে তোমার নাকি শরীর অত্যন্ত খারাপ, তুমি আমায় দেখতে চাও, সেসব কি? তবে তোমাকে দেখতেই তো আমি তড়িঘড়ি গ্রামে ছুটে এলাম।
হ্যাঁ, তোমাকে দেখতে চেয়েছি এটা ঠিক, কিন্তু আমার শরীর খারাপ এটা ঠিক না। আসলে আমি তোমার কাকিমাকে বলেছিলাম আমার শরীর খারাপ বলে একটা চিঠি লিখতে। তুমি তো অফিসের কাজে ব্যস্ত থাকো, কাজ ফেলে আসতে বেশ কয়েকবার ভাবতে, তাই তো আমি আমার শরীর খারাপ এটা চিঠিতে উল্লেখ করতে বলেছিলাম তোমার কাকিমাকে। দেখো, ঠাকুরদার শরীর অসুস্থ জেনে তুমি ঠিক কেমন চলে এলে। না হলে এই বুড়ো বুড়িকে তো তোমরা ভুলেই গেছো। তোমার সাথে একটু রসিকতা করলাম বাবা, কিছু মনে করো না যেন। না না ঠাকুরদা, ঠিক আছে, কি আর মনে করব। ভালোই করেছো তুমি আমাকে চিঠি পাঠিয়ে। বিভূতি, আর একটা কারণ আছে তোমাকে এখানে আনার। একটুখানি বসো, আমি বলছি তোমাকে সেই কথা। ঠাকুরদা এরপর বিছানায় উঠে বসলেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, প্রতি বছর বড় করে এই গ্রামে কালী পুজো হয়। সবাই উপস্থিত থাকে কালী পুজোতে, কিন্তু একমাত্র তুমি ছাড়া। কালকেই তো অমাবস্যার কালী পুজো, ছোট বড় সবাই উপস্থিত থাকবে কালকে। তোমার বাবা অনেক দূরে থাকায় আসতে পারবে না, তোমার মাও আসতে পারবে না, তাই তোমাকে বা আমার শরীর খারাপের কথা বলে এখানে নিয়ে এলাম। ঠাকুরদার এমন কথা শুনে আমি একটুও বিরক্ত হইনি, বরং খুশি হয়েছি। অফিসের কাজের চাপে এমনিতেই গ্রামে আসতে পারছিলাম না খুব একটা। অফিস থেকে ছুটি কিছুতেই পাচ্ছিলাম না। এখন ঠাকুরদার শরীর খারাপের বাহানায় বেশ কিছুদিন থাকতে পারবো এখানে। বড় কর্তাকে চিঠি লিখে জানিয়ে দেব যে ঠাকুরদার শরীর আগের চেয়েও আরো খারাপ করেছে। এই মুহূর্তে ঠাকুরদাকে একা ফেলে আমার পক্ষে আসা সম্ভব নয়। সেটা লিখলেই হয়ে যাবে। কখনো কখনো একটু একটু মিথ্যা বলতে হয় নিজেদের প্রয়োজনে। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার ঠাকুরদার কক্ষে গিয়ে ঠাকুরদার সঙ্গে অনেক গল্প করলাম। ঠাকুরদাকে তারানাথ সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম। ঠাকুরদা তারানাথের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শুনতে চাইল। মাতু পাগলির সঙ্গে কিভাবে তারানাথের দেখা হয়েছিল সেটাই ঠাকুরদাকে বলতে লাগলাম। গল্প বলতে বলতে যে কখন মাঝরাত হয়ে গেল জানি না। ঠাকুরদার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশি সময় আমি ঘুমোইনি, 1 বা 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম ভাঙল ঢাকের শব্দে। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি চারপাশটা আলোকিত হচ্ছে ধীরে ধীরে। পশ্চিম দিকে ঢাকের শব্দ শোনা যাচ্ছে। বাইরে বের হয়ে পশ্চিমের দিকে যেতে লাগলাম আমি। যেতে যেতে পশ্চিমের আম গাছটার পাশের সেই মাঠটায় উপস্থিত হলাম। আমি বুঝতে পারলাম ট্রেনে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা এখন সত্যি হতে চলেছে। আমার চারপাশটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, আর অসংখ্য মানুষ জড়ো হয়েছে সেই মাঠে। ডাকের শব্দ শোনা যাচ্ছে। সামনে আমি দেখলাম আমার ঠিক সামনে ঠাকুরদা দাঁড়িয়ে রয়েছেন। আমি আর ঠাকুরদা মা কালীর মন্দিরের কাছে গিয়ে মাকে প্রণাম করলাম। মায়ের চেহারার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম আমি। কি সুন্দর মায়ের রূপ, মায়ের মায়া ভরা চোখ। কেবলই চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিছুতেই চোখ সরাতে মন চায় না। হঠাৎ পেছন থেকে বিভাস আমার কাঁধে হাত দিল, আমাকে বলল, বিভূতি, তুই এখানে আর আমি তোকে তোদের বাড়ি গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু হয়েছে নাকি? হঠাৎ আমাকে কেন খুঁজছিস? কলকাতা থেকে হরেন আর মহেশ এসেছে। অনেকদিন বাদে আসার কারণে ওরা গোটা গ্রামটা ভালোভাবে ঘুরে দেখতে চায়। তুইও যাবি আমাদের সাথে? আচ্ছা যাবো। তা হরেন আর মহেশ কোথায়? ওদের কাছে নিয়ে চলতো আমায়, কতকাল দেখা সাক্ষাৎ নেই। ওরা দুজনে নদীর পাড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। বিভাস আর আমি নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম একটা গাছের নিচে বসে আছে হরেন আর মহেশ। আমাকে দেখে হরেন বলে উঠল, আরে বিভূতি যে, এদিকে আয়, এদিকে আয়, বস ভাই এখানে। তা আমাদের কথা মনে আছে তো, নাকি ভুলে গেছিস সেসব পুরোনো দিনের কথা?
আমি এক ছুটে ওদের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম, বললাম, না ভাই, বলবো কেন, তোদের কথা কি বলতে পারি? ছোটবেলার বন্ধু তোরা, কত স্মৃতি রয়েছে তোদের সঙ্গে, কত কত না খুনসুটি করেছি, তার কোনো হিসেব আছে? আরে তোদের কি এই জন্মে ভুলে যাওয়া সম্ভব? তা এখন কি করছিস বিভূতি? এই তো একটা অফিসে চাকরি করি আমি। তোরাও তো কলকাতায় থাকিস, তোরা কি করছিস এখন? একটা ব্যবসা শুরু করেছি, এই আমি আর মহেশ মিলে। ভালোই চলছে আমাদের ব্যবসা। তা কার্তিক কোথায়? ওকে কেন দেখছি না? বিভাস বিষণ্ণ বদনে বলল, তোদেরকে আমি বিষয়টা জানাতে ভুলে গিয়েছি। আসলে কার্তিক পাগল হয়ে গিয়েছে রে। সে এখন বদ্ধ উন্মাদ, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ও কাউকেই আর চিনতে পারে না, এমনকি নিজের পরিবারের মানুষগুলোকেও না। কথাটা শোনার পর আমি যেন চমকে উঠেছিলাম। ঠিক তেমনি হরেন আর মহেশও চমকে উঠল। হরেন বলল, কি সব যাতা বলছিস বিভাস? এই আমাদের সবটা খুলে বলতো, এমন কি ঘটনা ঘটলো যে সুস্থ সবল ছেলেটা নাকি পাগলাটে হয়ে গেল? বিভাস ধীরে ধীরে সবটা খুলে বলল। সব শুনে হরেন বলল, সে রাতে কার্তিক নিশ্চয়ই নেশা করেছিল, তাই ওসব ভুলভাল দেখেছিল। ভূত টুত বলে কিছু হয় না বিভাস, আমি বিশ্বাস করি না। হরেনের কথায় আমি বললাম, তাহলে আমি যা যা দেখেছি সেগুলো কি আমার ভুল ছিল? হরেন আর ছেলেটা এমন পাগল হয়ে গেল কেন? আরে তুই কি দেখেছিস? সেদিন রাতে আমি শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে আমি আমার বাবার কণ্ঠস্বর শুনতে পাই। আমি পেছনে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর বিভাসের রূপ নেওয়া সেই অশরীরই ডান হাত দিয়ে শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে। বিভাসের কাটা মাথাটা হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি অজ্ঞান হয়ে যাই পড়ে। বিভাস আমাকে জানায় সেদিন রাতেও আমার সঙ্গে ছিলই না, আমি একাই ছিলাম নাকি ওখানে। এখন তুই বল, আমি যা যা নিজের চোখে দেখেছিলাম সেগুলো কি সব ভুল ছিল? আমি তো আর নেশা করি না, হরেন তুইও তো সেটা জানিস। এখন কি বলবি তুই? তুই যা যা দেখেছিস সবই হয়তো ছিল তোর কল্পনা। তুই একা একা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলি। ঘড়িতে তখন কটা বাজছিল বিভূতি? ঘড়িতে তখন 3টে বাজছিল। রাত 3টে, মানে গভীর রাত। তুই তখন একা ছিলিস, তোর আশেপাশে কেউ ছিল না। তুই শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছিলি তখন তোর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, আর সেই ভয়ের কারণেই তুই এসব দেখেছিস। আচ্ছা বেশ, আমি তোদের সাথে ওই শ্মশানে যাব, দেখি কি হয় আমাদের সাথে। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ রে বিভাস, আমি ভেবেই বলছি। আজকে রাতেই যাবো সেই শ্মশানে, দেখি না কি হয় আমাদের। হরেনকে আমরা একা ছাড়তে চাইছিলাম না, তাই এক প্রকার নিরুপায় হই আমি আর বিভাস রাজি হই। বিকেলবেলা পাঠা বলি হলো। পুজো দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা 4 জন মিলে আস্তে আস্তে পুজোতলা থেকে বের হয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। আজকের রাতটা অদ্ভুত। আকাশে চাঁদ ওঠেনি। প্রতিদিনের চেয়ে আজকে রাতটা তাই একটু বেশি অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার বলতে যা বোঝায় আর কি। লণ্ঠনের আলো এই অন্ধকারের সঙ্গে পেরে উঠতে পারছে না। গা ছমছমে পরিবেশ। শ্মশানের দিকে যতই যাচ্ছি ততই আমার শরীরে কাঁটা দিচ্ছে। বারবার আমার মনে হচ্ছে আজকে আমাদের সঙ্গে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে পৌঁছে গেলাম। শ্মশানের সামনে যাওয়ার পর বিভাস বলল, হরেন এখনো সময় আছে, ফিরে আয়। সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে আমরা কেউ কিন্তু তা জানি না। আরে ভয় পাস কেন তুই? কিচ্ছু হবে না, আয় তো আমার সাথে। আমরা 4 জন মিলে শ্মশানে ঢুকলাম। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে প্রবল বাতাসের কারণে আমাদের লণ্ঠনটা গেল নিভে। কিছুতেই জ্বালাতে পারছি না। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ কি একটায় পা দিতেই পিছলে পড়ে গেলাম আমি। খটমট করে একটা শব্দ হলো। শব্দ শুনে বিভাস, হরেন আর মহেশ দৌড়ে এলো আমার কাছে। বিভাস আমাকে বলল, বিভূতি ঠিক আছিস তুই? হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিভাবে পড়লি তুই? দেখ তো বিভাস, সামনে মাটিতে কিছু একটা আছে মনে হচ্ছে।
দেখ তো ভালো করে। এ কি রে, এটা তো একটা মরার খুলি। সেই রাতে শ্মশানে আমরা বেশিক্ষণ কেউই থাকতে পারি। হরেন সহ আমরা প্রত্যেকেই যেন বেশ কয়েকবার দেখলাম একটা নারী সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। সে নারী যেমন আচমকায় হুটহাট হাজির হয়, আবার তেমনি আচমকা বাতাসে যেন মিলিয়ে যায় কর্পূরের ন্যায়। এই দৃশ্য প্রত্যক্ষ করার পর আমাদের আর সেখানে থাকার সাহস হলো না। কি থেকে যে কি হয় তাকে বলতে পারে। যে যার বাড়ি ফিরে গেলাম, আর আমি স্থির করলাম আমাকে শহরে ফিরতে হবে। এই সমস্ত ঘটনা তারানাথকে বলা দরকার। এই সমস্যার যদি কেউ কোনো সুরাহা করতে পারে তাহলে সে তারানাথ ভিন্ন আর অন্য কেউ নয়। মটলিনে গিয়ে তারানাথের বাড়ির দরজায় টোকা মারতেই তা খুলল স্বয়ং তারানাথ নিজে। আমাকে দেখে খানিক হেসে সে বলল, আরে এসো এসো, ভেতরে এসো। তা তুমি আজ একা যে, তোমার সঙ্গে কিশোরী নেই কেন? আগে ঠাকুরমশাই আমি শহরে ছিলাম না, আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। এই আজ এক্ষুনি এসেছি, আর এসেই সোজা আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আপনাকে আমার খুব প্রয়োজন ঠাকুরমশাই, খুব প্রয়োজন। আরে কি হয়েছে কি? ভেতরে এসো তুমি, আগে একটু জল টল খাও তো দেখি। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? ঠাকুরমশাই, আমার গ্রামের এক শ্মশানে আচমকা একটি অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে। তার ভয় এখন আর ওই শ্মশানে কেউ পা রাখতে পারে না রাতের বেলায়। আর যারাই কৌতূহলবশত সেটা যায় তারা হারিয়ে যাচ্ছে আজীবন কালের মতো, আর নতুবা পাগল হয়ে যায়। আমার এক ছোটবেলার বন্ধু ওই শ্মশানে রাত কাটিয়ে আজ বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আপনাকে কিছু একটা করতেই হবে ঠাকুরমশাই। আমি আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি। বেশ, আমি যাব তোমার গ্রামের বাড়িতে, তবে এখন আমার কিছু কাজ আছে। তুমি বরং বিকালে এসো, আমরা তখনই বরং রওনা দেবক্ষণ। ঠাকুরমশাই, এটা আপনার জন্য এনেছিলাম, আপনি পাসিং শোটা রাখুন। তোমার মন মেজাজ এখন ঠিক নেই, এখন আবার এসবের কোনো দরকার ছিল না। ঠিক আছে ঠাকুরমশাই, এখন তবে আমি আসি। আপনি প্রস্তুত হয়ে থাকবেন, বিকালে আমরা রওনা দেব। তারানাথের বাড়ি থেকে আমি এবার আমার বাড়ির উদ্দেশ্যেই রওনা হলাম। মোড়ের মাথায় আসতেই কিশোরীর সঙ্গে দেখা হলো আমার। আমাকে দেখে সে এক ছুটে আমার কাছে এসে বলল, ইহে ভায়া, কেমন আছো? কবে ফিরলে? আরে আজই ফিরলাম। একবার তারানাথের কাছে গিয়েছিলাম, আর বলো না, আমার গ্রামে এক মস্ত বড় সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে? তা শুনি, কি সমস্যা হয়েছে? আমি কিশোরীকে বললাম সবটা। সবকিছু শুনে উত্তেজনার সঙ্গে বলল, ভায়া, আমিও যাব তোমাদের সাথে। তুমি যাবে কিশোরী? তাহলে তো ভালোই হয়। তবে বিকালে তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো। দুজনে মিলে একসঙ্গে মটলেনে যাব, তারপর সেখানে গিয়ে তারানাথকে সঙ্গে নিয়ে রওনা দেব আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এই চারিমা, এই আমি আসছি রে, কেমন? তোর কাকাবাবুদের সাথে ওদের গ্রামে যাচ্ছি, মাত্র 1-2 দিনের জন্যই। তুই সাবধানে থাকিস, কেমন? খুব দ্রুতই আমি আবার ফিরে আসবো। আসি। ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, আপনারা সাবধানে যাবেন। টুকা টুকা। এই আমরা এলাম তাহলে। হ্যাঁ, তুই কপাটখানা দিয়ে দে। তারানাথের কথায় চারি মিষ্টি হেসে আমাদের বিদায় জানাল। আমি, কিশোরী আর তারানাথ এবার পথে নামলাম। আচ্ছা, তোমাদের গ্রামের শ্মশানে ঠিক কবে থেকে ওই অশরীরীর আগমন ঘটেছে তা তুমি বলতে পারো? তা তো সঠিকভাবে কইতে পারবো না ঠাকুরমশাই। ঠিক আছে, চলো, পা চালিয়ে চলো এবার। তারানাথের কাঁধের মস্ত পুটুলিটা দেখে কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার কাঁধের ওই বোঝকাই কি আছে? কিশোরীর প্রশ্নে সামান্য হেসে তারানাথ রসিকতার সঙ্গেই বলল, ভূত তাড়ানোর উপায়, বুঝলে হে কিশোরী, ভূত তাড়ানোর উপায়। আমরা যখন গ্রামে পৌঁছলাম তখন অপরাহ্নের আলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আলোর মাত্রা কমতে কমতে নেমে এসেছে ঘোর কালো অন্ধকার। তারানাথের কথা মতো আমিও ওদের নিয়ে এগিয়ে গেলাম আমার গ্রামের বাড়ির দিকে। বাড়ির নিকটে যেতেই কাকিমা হাতের কাজ ফেলে ছুটে এলো। আরে খোকন, আয় বাবা, আয় আয়,
এসো কিশোরী, তুমিও এসো। আসুন ঠাকুর মশাই, আপনার অনেক নাম শুনেছি পত্র মারফত। স্বচক্ষে আপনার দর্শন পেয়ে জীবন ধন্য হলো। থাক থাক, এই সন্ধ্যার শুভক্ষণে আর প্রণাম করতে হবে না। চলো ভেতরে, চলো চলো। কাকিমা আমাদের হাত পা ধোয়ার জন্য জল আর গামছা রাখল। আমি আমার ঠাকুমা, ঠাকুরদা আর কাকার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম কিশোরী ও ঠাকুর মশাইয়ের সঙ্গে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখনই রান্নাঘর থেকে আপনাদের জন্য মিষ্টি আর শরবত আনছি। এই কথা বলেই কাকিমা চলে গেল রান্নাঘরের ভিতর। খানিক বাদে সে আমাদের 3 জনের জন্য 3টে পাত্র করে শরবত আর মিষ্টি নিয়ে এসে দিল আমাদের হাতে। কাকিমা চলে যেতেই তারানাথ খেতে খেতে বললেন, অনেকখানি পথ এসেছো তোমরা, এবার একটু বিশ্রাম নাও, আমি একটু বের হব। আচ্ছা বিভূতি, এ গাঁয়ের শ্মশানটা কোন দিকে পড়বে গো? সে কি ঠাকুর মশাই, আপনি একা যাবেন সেথায়? আরে আমাকে নিয়ে অত চিন্তা করো না, এ জীবনে তো আর কম কিছু বিভীষিকার সম্মুখীন হলাম না, তা তো তোমরা সবই জানো। কাল ভৈরব ও দেবীর আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে, তাই আমার কিচ্ছুটি হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি বরং আপনার সঙ্গে এই লণ্ঠনটা রাখুন। আমাদের বাড়ি থেকে বের হয়ে সোজা উত্তর মুখ বরাবর হাঁটলেই সেই শ্মশান। তবে যা করবেন তা কিন্তু খুব সাবধানে। আমি এলাম তাহলে, ঠিক আছে? খুব গভীর রাত কিংবা ভোরের দিকে ফিরবো আমি আবার। সারা রাত শ্মশানেই কাটাবো। আমাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে সেই অশরীরী সত্তাকে, এবং ঠান্ডা মাথায় খুঁজে বের করতে হবে তাকে বিতাড়িত করার উপায়। কিশোরী বলল, আচ্ছা ভাই, এর পূর্বে তোমাদের গায়ে কখনো এরকম কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল? না গো কিশোরী, আমি কেন, আমার বাপ ঠাকুরদার আমলেও এরকম ভয়ানক কোনো ঘটনা ঘটেনি এই শ্মশানে। আচ্ছা, আমাকে 4টি শ্বেত সর্ষে এনে দিতে পারবে? তারানাথের কথায় আমি বললাম, শ্বেত সর্ষে দিয়ে কি করবেন ঠাকুর মশাই? অত কথা বলো না, সময় নষ্ট করা যাবে না মোটেও। তাড়াতাড়ি শ্বেত সর্ষে আনো, তাড়াতাড়ি। শ্বেত সর্ষে দিয়ে আমি এ ঘর ভালোভাবে বন্ধন করে যাব, যাতে এ বাড়ির অন্দরে থাকা কারোর কোনো ক্ষতি না হয়। যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। আপনি একটু বসুন ঠাকুর মশাই, আমি এই যাব আর এই আসবো। রান্নাঘর থেকে শ্বেত সর্ষে নিয়ে এসে আমি তা তুলে দিলাম তারানাথ তান্ত্রিকের হাতে। 2 চোখ বন্ধ করে বিড়বিড় করে কি একটা যেন মন্ত্র পড়ল তারানাথ। তারপর তিনি আমাদের উদ্দেশ্যে বলল, এই নাও, এই সর্ষে খান তুমি তোমার বাড়ির চারপাশের গণ্ডি বরাবর ছড়িয়ে দিও, এতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এ ভিটা। আমি এবার চললাম, আর বিলম্ব করা উচিত কার্য হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দোরের আগল খুলতেই আমি দেখলাম তারানাথ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে। তারানাথকে দেখা মাত্রই আমি তার দিকে পা বাড়ালাম। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আপনি কিছু হয়নি তো? তারানাথ মৃদু হেসে জবাব দিল, আমার আবার কি হবে হে, আমি দিব্যি আছি। হবে তো ওই অশরীরীর আজকে নিশীথে, সে ব্যবস্থা আমি করব। আজকের পর থেকে আর এই শ্মশান ভূমিতে রাতের বেলায় পা রাখলে কোনো মানুষ নিরুদ্দেশ হয়ে যাবে না, কিংবা তাদের মস্তিষ্ক বিকৃতিও ঘটবে না, সে কথা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি। আচ্ছা ঠাকুরমশাই, কালকে রাতে আপনি কি সেই অশরীরীর দর্শন পেয়েছিলেন? তারানাথ ওপর নিচে 2বার মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিলক্ষণ পেয়েছি। আমি যখন ধ্যানে বসেছিলাম তখন সে বেশ কয়েকবার এসেছিল আমার প্রাণ হরণ করতে, কিন্তু প্রত্যেকবারই বিফল হয়ে ফিরে ফিরে গেছে, কারণ আমার গাত্রবন্ধন করা ছিল। তাই কি বুঝলেন ঠাকুরমশাই, সেই অশরীরীর কোথা থেকে এলো, কিছু কি জানতে পারলেন? দেখো, আমি এইটুকু বেশ বুঝেছি যে এ মোটেও কোনো স্থানীয় মানুষের প্রেতাত্মা নয়, সে এসেছে বহু দূর থেকে। তাহলে এবার প্রশ্ন হলো যে সে এত জায়গা থাকতে এই গায়ে, অর্থাৎ তোমাদের এই গায়ে কেন আশ্রয় নিল? কারণ
তোমাদের গ্রামের এই শ্মশান তার ভারী পছন্দের জায়গা হয়ে উঠেছে, তাই সে পাকাপাকি ভাবে ঠাঁই নিয়েছে ওখানে। কি বলছেন কি ঠাকুরমশাই? হ্যাঁ, একদম ঠিক কথাই বলছি। চলো অন্দরে চলো, আমার একটু বিশ্রামের ভারী প্রয়োজন। সারা রাত জাগতে হবে কিনা, আজকে রাতেই সেই প্রেতাত্মাকে আমি এ গ্রাম ছাড়া করবই, এবং ভবিষ্যতে আর কোনোদিনও যাতে এ গ্রামের বুকে সে ফিরে আসতে না পারে তার ব্যবস্থাও করব। চলুন ঠাকুরমশাই, একটু চোখে মুখে জল দিয়ে কিছু খাদ্য মুখে তুলবেন, চলুন। স্নান সেরে সূর্য প্রণাম করে তারানাথ আহারে বসতে বসতে কিশোরীর উদ্দেশ্যে বলল, কিশোরী, তোমাকে একখানা কাজের দায়িত্ব আমি দেব, তা পালন করতে হবে কিন্তু তোমায়, কেমন? কাজ? কি কাজ ঠাকুর মশাই? একখানা শ্বেত আকন্দের ডাল, কয়েকটা বিল্লপত্র, রক্তচন্দন বাটা, তুলসীর শিকড় আর কয়েকটা পীত কলকে ফুল তোমায় জোগাড় করতে হবে। আজকে রাতে শ্মশানে যজ্ঞ আমি করব, তাতে এই সকল উপকরণ থাকা বাঞ্ছনীয়। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, সমস্ত সরঞ্জাম জোগাড় হয়ে যাবে সন্ধ্যার পূর্বে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারানাথ তান্ত্রিক আজকে রাতে শ্মশানে যে মহাযজ্ঞ করতে চলেছে তা নিজ চোখে দেখার লোভ কিছুতেই সামলাতে পারলাম না আমরা। আমি আর কিশোরী তাই তারানাথের কাছে খানিক অনুরোধের ভঙ্গিতে বেশ জড়াজড়ি করেই বললাম, ঠাকুরমশাই, আমরাও শ্মশানে যাব আজকে আপনার সঙ্গে। আমরা নিজেদের চোখে দেখতে চাই সেটাই কি কি ঘটে। তোমরা যাবে? কিন্তু তাহলে তো তোমাদেরও বিপদের সম্ভাবনা নেহাত কম নয়। অত শত আমরা কিছু জানি না ঠাকুরমশাই, আমরা শুধু এটুকু জানি যে আপনি যদি আমাদের দেহ বন্ধন করে দেন তাহলে কোনো অশুভ শক্তি আর আমাদের ত্রিসীমানায় আসতে পারবে না। তারানাথের চোখে মুখে যেন একটা অদ্ভুত উজ্জ্বলতা খেলে গেল। তিনি মৃদু হেসে জবাব দিলেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তোমাদের যখন এত ইচ্ছা তখন তোমরা যাবে না হয় আমার সাথে শ্মশানে, তবে আমি ঠিক যেখানে বলবো সেখানে দাঁড়িয়ে থাকবে, এক পাও কিন্তু এগোলে চলবে না, কেমন? কিশোরী বলল, বেশ, ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলছেন আমরা ঠিক তেমনটাই করব। আপনার কোনো কথার সামান্যতম অমান্য হবে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুনশান হয়ে গেল গ্রামের পথঘাট। হাওয়ার দাপট ক্রমে ক্রমে উত্তরোত্তর বাড়তেই থাকল। দেখতে দেখতে একসময় তা ঝড়ের রূপ নিল। ধানক্ষেত থেকে ছুটে এলো একদল সাপদের রক্তলোলুপ হুঙ্কার ধ্বনি। তারানাথ, আমি এবং কিশোরী বের হলাম শ্মশানের উদ্দেশ্যে। তারানাথ নিজের সঙ্গে নিয়ে নিলেন যজ্ঞের সমস্ত উপকরণ। শ্মশানে প্রবেশ করার কয়েক হাত তফাতে তিনি আমাদেরকে বললেন, আমি তোমাদের দেহ বন্ধন করে দিলাম ভালোভাবে, তোমরা ওই গুলমের ঝোপে আত্মগোপন করো, যাও। ঠিক আছে ঠাকুরমশাই, আমরা আর এক পাও এগোবো না, আপনি নিশ্চিন্ত মনে যজ্ঞে বসুন। তারানাথ এবার চলে গেল। শ্মশানের ভেতরে আমরা সেখানে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে লক্ষ্য রাখলাম তার দিকে। নিখুঁতভাবে দেখতে লাগলাম তার প্রতিটা কার্যকলাপ। তারানাথ যজ্ঞের সমস্ত উপকরণ হাতের কাছে সাজিয়ে নিলেন, যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন এবং তারপর একে একে যজ্ঞের কাঠ সাজালেন। ঝোলা থেকে কয়েকটা রক্ত জবা ফুল বের করে তা সাজিয়ে দিলেন যজ্ঞবেদীর চতুষ্কোণে। এরপর ফস শব্দে আগুন ধরালেন কাঠে। দুই চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন এক মন্ত্র পড়তে শুরু করলেন তিনি। সমগ্র নৈশ পরিবেশ কেমন কেমন মায়াময় বলে মনে হলো আমার। তারানাথের তন্ত্রক্রিয়া দেখতে দেখতে কখন যেন দু চোখের পাতায় ঘুম নেমে এসেছিল তার খেয়াল। আমাদের সে ঘোর যখন কাটলো তখন উচ্চ রবের চিৎকার শুনে, আয় আয়, আমি তো তোর অপেক্ষাতেই কখন থেকে বসে আছি, আয়। আমরা বিহ্বলভাবে দেখলাম এক অত্যাশ্চর্য ঘটনা। যজ্ঞের আগুন এখন নিভে গেছে, মৃদুমন্দ সাদাটে ধোঁয়া নির্গত হচ্ছে তা থেকে। তারানাথের থেকে মাত্র কয়েক গজ তফাতে হাজির হয়েছে সেই অশরীরী। আমরা সজ্ঞানে সেই অশরীরীর রূপ প্রত্যক্ষ করতে সক্ষম হলাম। মাথার বিশাল বিশাল লম্বা লম্বা চুলগুলো তার ঘাড় বেয়ে নেমে এসেছে বক্ষে। দুটি বিভৎস ভয়ানক চোখ, চওড়া দাঁত, হাতে বৃহৎ নখ, শূন্যে ভাসমান সে। খলখল করে হেসে উঠল সেই অশুভ শক্তি।
সর্বনাশিনী, শয়তানি, তুই এই গ্রামের বুকে আশ্রয় নিয়েছিস, তাতেও তোর আশা মেটেনি। সাধারণ নিরীহ মানুষগুলোর তুই ক্ষতি করে চলেছিস ক্রমাগত। তোর জন্য, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোর জন্য এই গ্রামের সুস্থ স্বাভাবিক জনজীবন আজ বিপর্যস্ত। তোকে আমি এই গ্রাম থেকে উচ্ছেদ করে তবেই ছাড়বো। এবার ঝোলা থেকে তারানাথ কিশোরীর এনে দেওয়া সেই পিতকলক কুল ও শ্বেত আকন্দের ডাল বের করল। যজ্ঞের পুড়ে যাওয়া ভস্মীভূত কিছুটা ছাই তুলে ওগুলির সঙ্গে মিশিয়ে তা দিয়ে সজোরে আঘাত করল মাটিতে। গগন বিদারী চিলচিৎকার করে উঠল ওই অশরীরে। আমাদের মনে হলো তারানাথের করা সেই আঘাত বুঝি মাটিতে নয়, যেন পড়ল সোজা ওর গায়ে। কিরে, এখনো সময় আছে। ভালোই ভালোই বলছি, এ গ্রাম তুই পরিত্যাগ কর, নচেত আমায় আরো কঠোর হতে হবে। তারানাথের সতর্ক বার্তায় সে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না। তার চোখে যেন দপ করে জ্বলে উঠল ক্রোধের আগুন। বিভৎসভাবে সে দাঁত খিঁচিয়ে ধেয়ে গেল তার দিকে। মারাত্মক ভয়ে আমার বুক যেন কেঁপে উঠল, হাত পা শীতল হয়ে এলো। তারানাথ এবার ঝোলার ভেতর থেকে হাত ভরে তুলে আনলেন কয়েকটি বিল্লপত্র। যজ্ঞের পোড়া চেলাকাঠের সঙ্গে সেই বিল্লপত্র বেঁধে তা মাথায় ঠেকিয়ে এক গূঢ় মন্ত্র নিম্নস্বরে উচ্চারণ করে তা ছুঁড়ে মারলেন অশরীরীর উদ্দেশ্যে। অশরীরীর গায়ে সেই ব্রহ্মাস্ত্র লাগতেই ছিটকে পড়ল সে। আঘাত সহ্য করে অশরীরী ঝেড়ে মেরে উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তারানাথ কিছুটা মাটি আর কিছুটা পোড়া ছাই তুলে শক্তিশালী অপর এক মন্ত্র পাঠ করে তাতে ফোঁ দিয়ে উড়িয়ে দিল বাতাসে। বাতাসের সঙ্গে সেই ধূলিকণা মিশে যেতেই অশরীরী বিকট চিৎকার করে উঠল। এতক্ষণ বাদে তারানাথের মুখে আমরা উজ্জ্বল হাসির ছটা দেখলাম। আস্তে আস্তে বিলীন হয়ে গেল সেই অতৃপ্ত আত্মা। তারানাথ দু হাত জোর করে বলল, জয় জয় বাবা কাল ভৈরবের জয়, জয় মধুসুন্দরী দেবীর জয়। আপনাদের আশীর্বাদ আজ আমার সঙ্গে না থাকলে আমি হয়তো এই যুদ্ধে কিছুতেই সফল হতাম না। আমি আর কিশোরী জঙ্গল থেকে বেরিয়ে তারানাথের কাছে গিয়ে বললাম, ঠাকুরমশাই, ওই অশরীরী কোথায় গেল? কোথায় আবার? তাকে আমি এই গ্রাম থেকে বিতাড়িত করেছি। ভবিষ্যতে আর কোনোদিনও সে ফিরে আসতে পারবে না তোমাদের গ্রামে। ঠাকুরমশাই, ওই অতৃপ্ত অশরীরী কি কারণে এখানে আশ্রয় নিয়েছিল? কিশোরীর প্রশ্নে তারানাথ গম্ভীর গলায় বলল, সে উত্তর তো তোমাদের আমি আগেই দিয়েছি। ওই অতৃপ্ত আত্মাটির এই গ্রামের শ্মশান বাসভূমির উপযুক্ত বলেই মনে হয়েছিল, সেই কারণেই সে এখানে আশ্রয় নিয়েছিল। তবে আর কোনো চিন্তা নেই, বুঝলে, এখানে থাকা ওর পক্ষে আর সম্ভব নয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই। আপনি আজ আমাদের গোটা গ্রামকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, কিশোরীও প্রত্যক্ষ করেছে আপনার ক্ষমতা। আপনার বলা সব কাহিনী যে শুধুমাত্র অলিক কল্পনাপ্রসূত কিংবা মিথ্যা নয় তা আজ প্রমাণিত। কি হে কিশোরী, এবার বিশ্বাস করবে তো ঠাকুরমশাইয়ের সত্যি অসামান্য কিছু গুণ রয়েছে? আমার এই কথায় কিশোরী মুখে টু শব্দটি করল না, কেবলমাত্র ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকলো সে আমাদের মুখপান। চলো হে, এখানকার কাজ মিটেছে, এবার আমাদের ফেরার পালা। হ্যাঁ ঠাকুরমশাই, ভোরের আলো ফুটলেই আমরা তিনজনেই রওনা দেব ওদিকে। চারিও একা রয়েছে। আমি বুঝতে পারলাম গ্রামে আসার প্রথম রাতে আমি যা যা দেখেছিলাম সেই সবই ছিল ওই অশরীরীর সৃষ্ট মায়াজাল। বিপদের আর সামান্যতম আভাস নেই বুঝে আমরা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে আমি দাদু ঠাকুমাকে বারবার বলেছিলাম যে আমি আবার মাঝে মধ্যেই আসবো এখানে, আর তোমাদের যখনই মন খারাপ হবে, আমাকে দেখতে ইচ্ছা করবে, ঠিক তখনই আমাকে পত্র দিও, আমি আবার হাজির হব। আসার সময় দেখা হলো কার্তিকের সঙ্গে। তারানাথ তার মাথায় হাত রেখে এক মন্ত্র পড়ে বললেন, নাও, তোমার বন্ধু আর মাত্র কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে পুরোপুরি ভাবে। তারানাথের এই কথা শুনে আমার বুকে এক অনাবিল আনন্দের